আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ২৪। লিখেছেন ফাবিহা মম। আজ মস্ত আকাশের উপর বৃষ্টি গুরুভার পড়েছে। সেই গুরুভারটা গুরুত্বের সাথে থেমে থেমে পালন করছে কালো মেঘের আকাশ। বৃষ্টির প্রবল ধারায় শহরের আনাচে কানাচে করুণ বেহাল দশা এখন। পা ফেলতেও মানুষ দ্বিধাবোধ করছে আজ। বৃষ্টি তখনও থেমে যায়নি। কালো মেঘে পুঞ্জীভূত হয়ে বারবার আকাশ ফেটে স্ফুলিঙ্গ দেখা যাচ্ছিল। মেহিনুর ফ্রিজ থেকে দুটো কমলা বের করে সমান তালে ছিলে যাচ্ছে। তার অন্যমনস্ক দৃষ্টি এখন জানালার বাইরের আকাশের দিকে স্থির। মান অভিমান গোলক ধাঁধার আজ মেহিনুর যথেষ্ট ক্লান্ত অনুভব করছে। এই ক্লান্তি সমস্ত দেহে বিষাদের মতো আঘাত করছে। আঘাতে নীরবে নীরবে ক্ষত হচ্ছে ভেতরের ছোট্ট মনটা। মেহিনুর কমলার গা থেকে শেষ খোসাটা ছিলে নিতে গায়ের সাথে ঘেঁষে দাঁড়ালো কেউ। অন্য কারোর উপস্থিতি টের পেতে খানিকটা চমকে উঠে সদ্বিত ফিরে পাশে তাকালো মেহিনুর। ডানে তাকিয়ে দেখলো মাহাদি পাশে দাঁড়িয়ে আছে। বৃত্তের মতো গোল কমলাটা তার দু হাতে মুঠোয় দুভাগ হয়ে আছে। সেখান থেকে কমলার প্রতিটি অংশ আলাদা করে কাচের পিরিচে সাজাচ্ছে মাহাদি। এতটুকুনি দেবরের কার্যকলাপ দেখে আশ্চর্য হতে গিয়ে আকস্মাৎ হেসে দিল মেহিনুর। মাহাদির পিঠে হালকা মতন চাপড় মারতে গিয়ে সেটা আর করল না। হাতটা মাহাদির মাথায় রেখে পরম স্নেহে চুলের ফাঁকে ফাঁকে বুলিয়ে দিতে থাকলো। মাহাদি এমন ভঙ্গিতে কাজ করতে লাগলো যেন সে এসবে পুরনো দিনের দক্ষ কারিগর। মাহাদির চুলের চামড়ায় আঙ্গুলের ডগা দিয়ে বুলিয়ে দিতেই প্রসন্ন হাসিতে বলল মেহিনুর, তুমি এখানে কেন পুচকে দেবর? তোমার কি মোবাইলে খেলা নেই? আমাকে সাহায্য করতে হবে না। তোমার কিছু লাগলে বলো, আমি করে দেই। মাহাদি বড়দের মতো গালটা একটু কুক কুক করে কেশে নিল। কথা বলার জন্য গলাটা পরিষ্কার করতে মেহিনুরের হাত থেকে অন্য কমলা নিতে নিতে বলল, আমি আমার বউকে সাহায্য করছি। বউকে টুকটাক কাজে হেল্প করাই যায়। তাছাড়া অনামনার কাছ থেকে দূরে থাকো। পারলে তোমার প্রিসিয়াস আইটেমগুলো লুকিয়ে রাখো। ঘর থেকে কিছু উধাও হলে সেই জিনিস আর ফিরে পাবে না। মাহাদির কথায় ভ্রুটা কুঁচকে কপালে অসংখ্য ভাঁজ পড়ল। বাড়ির নতুন অতিথি নিয়ে কেমন ইশারা দিল। অনামিকা কি চোর নাকি চোরাই স্বভাবের অন্য কেউ? মেহিনুর মুখটা আর চোখে দেখতে পেল মাহাদি। সাথে সাথে চোখ বুজে নিজেকে অনেকগুলো গালি দিল। পরিস্থিতিটা তাড়াতাড়ি স্বাভাবিক করার জন্য তাড়াহুড়া করে অন্য প্রসঙ্গ টেনে বলল, কমলা সব সাজিয়ে দিয়েছি। তুমি কি এগুলোর জুস করবে? করলে তুমি সাবু খালাকে বলে দাও, খালা চমৎকার করে জুস বানিয়ে দিবে। মেহিনুর মৃদু হেসে দিয়ে মাথাটা একটু নিচে ঝুঁকালো। মাহাদির মাথায় ছোট্ট একটু চুমু দিয়ে তাকে চলে যেতে বলল। মাহাদি আরও কিছুক্ষণ থাকতে চাইল, কিন্তু মেহিনুরের কথা শুনে আর সেখানে থাকলো না। মেহিনুর আধুনিক যুগের যন্ত্রপাতি ব্যবহার করতে জানে না। গ্রামের সহজাত জিনিস দিয়েই শরবত বানানো শিখেছে। বড় মার কাছ থেকে শরবত বানানোর যেসব কৌশল রপ্ত করেছিল সেগুলো একে একে ফলাতে থাকলে রান্নাঘরের দরজায় আড়াল থেকে সবকিছু দেখতে লাগলো মাহাদি। চোখ দুটো সর্বক্ষণ মেহিনুরের উপরেই আটকে আছে। বাড়িতে যে দুটো ডাইনির আগমন হয়েছে তাদের আশাটা এই মুহূর্তে ঘোর অমঙ্গল। দরজার বাইরে থেকে উকি দিয়ে তাকিয়ে থাকলে হঠাৎ হাতে হ্যাঁচকা টান খায় মাহাদি। ভয়ের চোটে গলা ফাটিয়ে আম্মু বলে চিৎকার দিবে, সেটারও সুযোগ আর রইল না। মুখের উপর কঠিনভাবে হাত চেপে ধরল কেউ। তার হাত দুটো পিছন মোড় করে শক্তভাবে ধরে আছে। চোখ খুলে ঠিকঠাক মতো অজ্ঞাত ব্যক্তিকে দেখবে সেটারও কোনো ব্যবস্থা নেই। বুকটা ঢিপ ঢিপ করে কাঁপতেই সেকেন্ডের ভেতর ঘেমে উঠল মাহাদি। হাত মুখ চোখ সাময়িকভাবে বন্ধ করে দিলেও নাকের ইন্দ্রিয় শক্তি তখনও সচলভাবে কাজ করছে। নাকে যে মিষ্টি পারফিউম সুবাস পাচ্ছে সেটা ঠিকমতো আন্দাজ করতেই পুরো দেহ যেন শিরশির করে কেঁপে উঠল। তীব্র আতঙ্কে কিছু বলল না মাহাদি, শুধু চুপ করে অপেক্ষা করতে লাগলো। মাহাদি স্বল্প সময়ের ভেতর টেনে এনে রুমের দরজার সাথে ঠেসে ধরল। ছোট্ট মুখটার দু গালে বাঘের থাবার মতো শক্ত করে চেপে ধরল। ঠোঁট ধীরে ধীরে উঁচুতে উঠে গেল। মাহাদির দিকে কড়া দৃষ্টি ছুড়ে হুঙ্কার দিয়ে বলল, চোখ খোল।
কণ্ঠের তীব্রতায় আরেকবার শিউরে উঠল মাহাদি। পিট পিট করে চোখ খুলে তাকাতেই চোখ ভর্তি পানিগুলো টলমল করে উঠল ওর। মনে মনে যে ব্যক্তিকে নিয়ে ছক করেছিল সেটা পুরোপুরি খাপে খাপ মিলে গেছে। গালটা যেভাবে চেপে ধরেছে মাহাদি গঙ্গানো সুরেও আওয়াজ করতে পারছিল না। সেই কড়া চাহনিটা ওর মুখের কাছে এসে আবারও নিচু সুরে বলল, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিলি? কোনো মিথ্যে বলতে যাবি না। আমার চোখ ফাঁকি দিয়ে নজরবাদি করবি সেটা ভুলে যা মাহাদি বাচ্চা। তোর ভাই যে নেই, এইবার তোকে আর তোর বউকে রক্ষা করবে। নিধিরাও নেই, সৌভিকরাও বাড়ি ফিরছে। তোর বোকামার্কা মা থাকার চেয়ে না থাকাও ভালো। সে আমার কোনো কিছুই করতে পারবে না। তুই সাবধানে থাকিস। তোর ভাই আমার সাথে যা করেছিল সেটা যদি একটুখানি জায়গা মতো পৌঁছে দেই তাহলে ওই গেয়ায় অবস্থা কেমন হবে সেটা ভালো মতো চিন্তা করে নিস। আমাকে রাগাতে যাস না। তোর ভাইকে বলিস অনামিকা এখানে শান্তিমতো থাকতে এসেছে। আমার সাথে যদি তামাশা করার চেষ্টা করে ক্ষতিটা ওর কলিজার উপরে টেনে খুলবো আমি। টলমলানি অশ্রুগুলো এক এক করে গাল বেয়ে নামতে লাগলো। মাহাদি কাটকাট ভঙ্গিতে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখ থেকে যে অশ্রুগুলো পড়ছিল তাও অবিরামভাবে পড়ছে, তাতে কোনো প্রকার হেলদোল নেই। অনামিকা গালটা ছেড়ে দিতে সোজা হয়ে দাঁড়ালো। ছেড়ে রাখা সিল্কের চুলগুলো উঁচু করে ঝুঁটি করলো। মাহাদি শুষ্ক রক্ষ গলায় ঢোক গিলে কাঁপা কাঁপা সুরে বলল, যাই। অনামিকা হাসিহীন মুখে দাম্ভিকতার ভঙ্গিতে মাথাটা হ্যাঁ করে নাড়ালো। ডান হাতের তর্জনী তুলে বেরিয়ে যাওয়া ইশারা করল। মাহাদি ভয়ে ভয়ে চোখ নত করে নব ঘুরিয়ে দরজা খুলল। বাইরে পা দিতে অনামিকার কণ্ঠটা ফের বেজে উঠল, তোর মাকে কিছু বলতে চাস না মাহাদি। এবার কিন্তু টর্চার তোর উপর করব না, তোর বউ করা মেহিনুরের উপর চালাতে থাকবো। মুখটা একদম স্কচ টেপের মতো বন্ধ করে রাখবি, না হলে এটার পরিমাণ মোটেও ভালো হবে না। দরজার নব ধরে থম মেরে দাঁড়িয়ে আছে মাহাদি। রাগে শরীরের প্রতিটি কোষ যেন বিক্ষোভ করে উঠছে। আজ যদি তার ক্ষমতা থাকতো তাহলে মাহাতিমকে ডেকে এনে একেবারে ওর শিরায় শিরায় শিক্ষা ঢুকিয়ে ছাড়ত। মাহাদি মাথাটা পিছু না ঘুরিয়ে ছোট্ট করে বলল, ঠিক আছে, বলবো না। নব ছেড়ে দরজার বাইরে পা বাড়ালো মাহাদি। হাতের উল্টো পিঠে চোখ দুটো ভালো করে মুছল। নিজের রুমের দিকে যেতে যেতেই অনেক কিছু ভাবতে লাগলো। তার একটু আগের ভয়ার্ত মুখটা এখন যেন আকাশের মতো কঠোর হয়ে আছে। যে চোখ ভয়ে গ্রাস করেছিল সেটা আকস্মিকভাবে বদলে গেছে। বুকের ভেতর তরতাজা রক্তগুলো রাগে ক্ষোভে উথাল করছে এখন। কিছুতেই শান্ত হতে চাচ্ছিল না ক্ষুব্ধ বিক্ষুব্ধ মন। সাদা পরিষ্কার ডিভানে বসে আছেন জাফর হাবিব। পায়ের উপর পা তুলে রেখেছে সে। ঠিক সামনের টেবিলে পেটমোটা ধরনের দামি একটা বোতল সাজানো আছে। তিনি বোতলটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে ছুঁড়ে দেখতে লাগলেন। ইংরেজি অ্যালফাবেটের গভীর মনোযোগে ঢেলে দিয়ে হঠাৎ মনে মনে উচ্চারণ করে উঠলেন, বিদেশি মাল। উফ। ভদ্রলোকের মুখোমুখি সোফায় সাধারণ কায়দায় বসে আছে মাহাতিম। জাফর হাবিবের তৃষ্ণার্ত মুখটা দেখতে পেয়ে ঠোঁটে তার বাঁকা হাসি দেখা দিল। টেবিলটার দিকে হাত বাড়িয়ে পেট মোটা বোতলটা হাতে নিল। প্রফেশনাল স্টাইলে ছিপি খুলতেই জাফর হাবিব চোখ ছোট করে বললেন, ইজ দিস ট্রু ইয়াং বয়? তুমি কি এগুলো চেখে দেখো? সবই তো দেখছি অ্যাব্রোড কান্ট্রির হাইপ মাল। ঠোঁটের হাসিটা আর বাঁকাভাবে রইল না, এবার যেন চওড়া করে হেসে দিল। ছ্যাদ করে শব্দ হতেই বোতল থেকে ফেনার মতো কিছু পানি মাহাতিমের হাত ঘুরিয়ে পড়তে থাকলো। এরপর কাচের গ্লাসের কাছে মুখ ঠেকিয়ে ঢকঢক করে সামান্য পানিও ঢেলে দিল। আধা ভর্তি গ্লাসটার নিচে থাকা চিকন দ্বন্দ্বটা দু আঙ্গুলের ফাঁকে চেপে ধরল। এরপর তরল পানীয় দ্বারা পরিপূর্ণ গ্লাসটা এগিয়ে দিল। স্বাভাবিক ভঙ্গিতে প্রসন্ন হাসিতে বলল, আপনাদের জন্য কালেকশন রেখেছি স্যার, এসব আমার জন্য না। মাহাতিমের হাত থেকে সেও একইভাবে দু আঙ্গুলের ফাঁকে নিল গ্লাসটা। ঠোঁটের কাছে গ্লাস ঠেকিয়ে ছোট্ট একটা চুমুক দিল। তৃপ্তির চোখ মুখ বুঝে এলো তার। মাহাতিম এটা ভালো করেই জানে তার থেকে অর্ধতন পদের মানুষদের কিভাবে হ্যান্ডেল করা লাগে। মাহাতিম একপাশে হাসি দিয়ে নিজেও পায়ের উপর পা তুলে নিল।
সোফায় আয়েশি ভঙ্গিতে বসতে পা বা কোনোটা সোফার হ্যান্ডেল ঠেকিয়ে দিল। জাফর হাবিব তৃপ্তিজনক সুখ থেকে বিচ্যুত হয়ে আবার চোখ খুলে তাকালেন। মাহাতিমের চতুর চাহনিতে তাকিয়ে থাকতে দেখে হাসি দিয়ে বললেন, শুনলাম নতুন বিয়ে করেছ, কথাটা কি সত্যি না গুজব? তোমার বিয়ে নিয়ে যে গুজব রটে, মাই গড, বিশ্বাস করতে গিয়েও ভরকে যায়। মাহাতিম ওই ভঙ্গিতেই জবাব দিল, না, এবার সত্যি শোনাচ্ছেন, বিয়ে করেছি। জাফর হাবিব কেবল আরেক চুমুক দিতে যাচ্ছিলেন, প্রতিমধ্যে এমন কথা শুনে বিস্ময় দৃষ্টিতে বললেন, কি সেই ভাগ্যবতী মেয়ে? আমি কি তাহলে ফাইনালি আনসারে বিয়ের সংবাদ শুনলাম? আমি তো ভেবেছি চিরকুমার থাকার প্রতিজ্ঞা করে বসে আছো। মাহাতিম চিরকুমার শব্দটা শুনেই ফিক করে হেসে দিল। জাফর হাবিবের দিকে সদ্য খোলা বোতলটা আবার এগিয়ে দিতে গ্লাস ভর্তি করে দিল। পুনরায় আগের মতো বসলে পরিষ্কার হাসিতে বলল মাহাতিম, বিয়ে করেছি এটা সত্য, ভাগ্যবতী না বলে ভাগ্যবান বলুন মেজর। ভাগ্যটা বলতে গেলে আমার। এমন সময় আমার লাইফে কেউ চলে আসবে এটা ধারণা করতে পারিনি, তবে এখন যেহেতু এসে গেছে সেক্ষেত্রে আমার ভাগ্য বলা চলে। মেজর জাফর হাবিব হাসতে হাসতে হঠাৎ মলিন হয়ে গেলেন। হাতের গ্লাসটা ঠোঁটে না ঠেকিয়ে টেবিলে রেখে দিলেন। চোখ দুটো কিছুক্ষণ বন্ধ হয়ে চুপ করে বসে রইলেন। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ অবস্থায় বলতে লাগলেন, তোমার বাবার হাসি হাসি মুখটা দেখতে পাচ্ছি মাহাতিম। আমার দিকে সে হাসছে। আমি যদি এখন ওর দিকে এগিয়ে যাই তাহলে ও আমাকে ঝাপটে ধরে নাচবে। কি অমায়িক হাসি! এত সুন্দর হাসিটা ওই শেষ সাক্ষাতে দেখেছিলাম। চোখের সামনে মৃত্যু দেখেও আমার দিকে হাসছিল। হাত নাড়িয়ে টাটা দিতেই চোখের পলকে মিলিয়ে গেল। বৈদ্যুতিক শক খাওয়ার মতো তৎক্ষণাৎ চোখ বন্ধ করল মাহাতিম। নিঃশ্বাসটা আচানক আটকে গিয়ে কোথাও ছুরির মতো ঢুকে গেল। বন্ধ চোখ জোড়া কুঁচকে নিতেই ঠোঁট খুলে নিঃশ্বাস ছাড়তে লাগলো। চোখের কুঁচকে রাখা ভাবটা ধীরে সুস্থে স্বাভাবিক হয়ে পরিষ্কার দৃষ্টিতে তাকালো। জাফর হাবিব চোখের উপর রুমাল চেপে ধরে আছেন। ভদ্রলোক যে সহকারী বন্ধু মৃত্যুর যন্ত্রণায় ব্যথা অনুভব করছেন সেটা পরিদৃষ্ট। মাহাতিম গলা খাকারি দিয়ে একটু কেশে নিল। ইঙ্গিতে জাফর হাবিব শান্ত হয়ে আবার প্রাণোচ্ছল হাসিতে স্বাভাবিক হয়ে উঠলেন। হাসিটুকু ধরে রেখে গ্লাস তুলে বললেন, নাম কি? কোথাকার মেয়ে? শহরের তো? মাহাতিম সহজ ভঙ্গিতে বলে উঠল, ম্যাডামের নাম মেহিনুর। আমার মায়ের দূর সম্পর্কীয় আত্মীয় গ্রামে ওদের বসত বাড়ি আছে। জাফর হাবিব উত্তর শুনে পানসে মুখের তাকালেন, কিছুটা কৌতূহল নিয়ে বললেন, মার্জা ভাবির ওই রিলেটিভ না তো? তুমি কাকে বিয়ে করেছ? মাহাতিম সকল কৌতূহল ধূলিসাৎ করে গোড়া করে বলতে লাগলো, এবার যে অনেক দিনের ছুটি নিয়েছি তা তো আপনি জানেন। ছুটিটা মূলত ওদের বাড়িতে গিয়েই নেওয়া হয়েছে। মায়ের ফোর্স দেখে ডিপার্টমেন্ট থেকে প্ল্যান মোতাবেক 4 দিনের ছুটি নিয়েছিলাম। মা বায়না ধরল তার আত্মীয়ের বাড়ি যাবে, না করতে পারিনি। তার সঙ্গে আমার ভাই বোনদের নিয়ে গেলাম। সেখানে সব কিছু নর্মাল দেখা গেলেও কোনো কিছু অ্যাবনর্মালের চেয়ে কম লাগেনি। আমি ছাড়া বিষয়টা কেউ ধরতে পারিনি, ইভেন মাও না। আমি যখন গেলাম সেদিন থেকেই ওই বাড়িতে অনেক কিছু টের পেয়েছি। সবচেয়ে বড় রহস্য হলো ওই প্রবীণ বয়সী হান্নান শেখ, যিনি কিনা মেহিনুরের আপন দাদা। আপনি কি আমার পয়েন্ট ধরতে পেরেছেন মেজর? মেজর হাবিব চোখ কান সজাগ করে তাকালেন। এতক্ষণ পর তার সবল মনটা মাহাতিমের কথায় অন্য কিছুর আভাস টের পাচ্ছে। বিশাল বড় প্রশ্নটা ঘূর্ণিপাকের মতো ঘুরপাক খাচ্ছে। তিনি প্রশ্নটা না করে পারলেন না, তুমি কি মেহিনুরের অন্য উদ্দেশ্যে বিয়ে করেছো মাহাতিম? তোমার ভেতরে কি চলছে খুলে বলো তো। মাহাতিম তৎক্ষণাৎ নিজের মতামত পরিষ্কার করে বলল, ওকে বিয়ে করার পিছনে কোনো মোটিভ রাখিনি মেজর। ও আমার একান্ত ব্যক্তিগত মানুষ। ওকে সম্পূর্ণরূপে মন থেকে চেয়েছি। ওই একমাত্র ব্যক্তি যার সামনে আমার মস্তিষ্ক কখনো কাজ করে না। মেজর আশ্চর্য হয়ে চোখ দুটো বড় বড় করলেন। আশ্চর্যের সীমাটা এমনভাবে গলা উঁচিয়ে ফোলালেন সেটা মাইনুদ্দিন কান অবধি পৌঁছে গেল। মাইনুদ্দিন বিস্ময় চমকে গেল। মাহাতিম তখন মেজরের অবস্থা দেখে হাসি দিয়ে ফেলল। মেজর হাবিব তখন
আহম্মক হয়ে বলতে গেলেন, কি তাজ্জব কারবার দেখি, এত বছরও যে যা শুনতে পারলাম না সেটা নাকি এখন শুনি। মাহাতিম, তোমার ওয়াইফ আসলেই সাইলেন্ট কিলার। মেবি সে নিজেও জানে না কাকে সে গুরুতরভাবে ঘায়েল করেছে। মাহাতিম হাসিটুকু কমাতে কমাতে এক পর্যায়ে গম্ভীর হয়ে গেল। পিঠটা সোফায় ঠেকিয়ে কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, ওর বয়সটা কম ছিল বলে ফার্স্ট স্টেপে ভেবেছিলাম আংটি পরিয়ে রেখে যাই, কিন্তু মন সায় দেয়নি মেজর। মনে হচ্ছিল ওকে রেখে গেলেই কিছু না কিছু একটা ঘটে যাবে। হান্নান শেখকে দেখে প্রথম যেই ঘটকা লেগেছিল সেটার হিসাব কিছুদিন আগে মিলিয়েছে। আপনার কি অপারেশন জিলতলার কথা মনে আছে? মেজর হাবিব কপাল কুঁচকে তাকালেন। ডানে তাকিয়ে খোলা জানালার বাইরে সতর্ক দৃষ্টি দিয়ে আবার মাহাতিমের দিকে ফিরলেন। দেয়ালের যদি কান না থাকে তবেই এখন ভালো। মেজর হাবিব একটু এগিয়ে এসে প্রশান্ত গলায় বললেন, যেই অভিযানটা তোমার আন্ডারে লিড হয়েছিল সেটার কথা বলছো? মাহাতিম হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়িয়ে দিল। মেজর হাবিব কপাল কুঁচকে কিছু একটা ঘরতর ভাবে চিন্তা করতে লাগলেন। মাহাতিম ওনার চিন্তার জটটা আরেকটু খুলে দিতেই সুর নামিয়ে সাবধান কণ্ঠে বললেন, আপনাকে আমি এই জন্যই ডেকেছি, কারণ আপনাকে আমার দরকার। কালাম সর্দার নামটা তো শুনেছেন নিশ্চয়ই। অপারেশন জিলতলা নামে যেই অভিযানটা করেছিলাম সেখানে সবগুলো আসামি ধরা পড়লেও মূল আসামি পলাতক ছিল। জাফর হাবিব কপালে জমা বিন্দু বিন্দু ঘামগুলো অস্ত্র মোছা রুমালে মুছে নিল। তিনিও সুর নামিয়ে সজাগ হয়ে বললেন, তুমি কাকে সন্দেহ করছো মাহাতিম? মেহনুরের দাদাকে নাকি? তুমি কথা না পেঁচিয়ে সোজাসাপটা বলো। মাহাতিম স্থির হয় জাফর হাবিবের দিকে তাকিয়ে আছে। এদিকে উত্তর শোনার জন্য জাফর হাবিব প্রচণ্ড খচখচ অনুভব করছেন। তিনি সহ্য করতে না পেরে আরেকবার তাগাদা দিলেন। এবার মাহাতিম নতমুখে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, সাসপেন্সড পার্সন দুজন মেজর, এক আমার শ্বশুর মশাই, দুই আমার দাদা শ্বশুর। বাকশূন্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন জাফর হাবিব। মুখের ভাষাও যেন হারিয়ে গেছে ওনার। এত বড় আসামের সন্ধান কিনা অনাকাঙ্ক্ষিতভাবে পাওয়া গেছে আজ। এতদিন পরও মাহাতিম সেই কেসটা সুযোগ পাবে চালিয়ে যাচ্ছে, সেটা দেখে তিনি অবাক। ঠিক কিভাবে প্রতিক্রিয়া দিবেন বুঝতে পারছেন না। শুধু ভেতরে ভেতরে বুঝে নিয়েছেন মাহাতিম খুব ভয়াবহ ধরনের চিন্তা কষে রেখেছে। সেটা যে কতটা ভয়াবহ হবে তিনি আবারও চোখ বন্ধ করে দেখতে পেলেন। স্টাডি টেবিলের সামনে বসে পিসি অন করলো মাহাদি। ছুটি কাটানোর পর অনেকদিন যাবৎ পিসিতে হাত দেওয়ার সুযোগ পায়নি। আজ অনেকটার বাধ্য হয়ে জেদের বেতি রেখে পিসির সামনে চেয়ার টেনে বসলো। মাউসে ক্লিক করে কাঙ্ক্ষিত পাসওয়ার্ড দিয়ে পিসির সিকিউরিটি শেষ করলো। মাউস ঘুরিয়ে ফিরিয়ে কায়দা মতো জিমেলেই এন্ট্রি করলো। টেবিলের নিচে হাত রেখে ডয়ারের মতো টান দিয়ে কিবোর্ড বের করলো। এক নাগারে ফুল স্পিডে বাংলা শব্দ টাইপ করতে থাকলো মাহাদি। দক্ষ হাতে সম্পূর্ণ একটা জিমেইল সম্পূর্ণ করে অন্য জিমেলে অ্যাড্রেসের সাথে সাথে সেন্ড করে দিল। জিমেলটা সেন্ড করতেই জোরে জোরে দুটো নিঃশ্বাস ছেড়ে টেবিলেই মাথা নত করে রাখলো। চোখ বুজে অস্পষ্ট সুরে বারবার বলতে লাগলো, তুমি চলে এসো ভাইয়া, চলে এসো, তুমি এবার চলে এসো প্লিজ। গুনে গুনে 10 মিনিট যেতেই মাহাদির ডান থাইটা সুরসুর করে উঠল। মাহাদি তৎক্ষণাৎ বেজা স্পিডে ট্রাউজারের ডান পকেটে হাত ঢুকিয়ে দিল। একটানে অ্যান্ড্রয়েড ফোনটা বের করতেই স্ক্রিনের দিকে তাকিয়ে ইয়াহু বলে মৃদু শব্দে চিল্লিয়ে উঠল। তড়িঘড়ি করে চেয়ার থেকে উঠে রুমের দরজাটা লক করে বিছানায় উঠে বসল। কলটা রিসিভ করে কানে ঠেকাতেই চটপট গলায় বলল, ভাইয়া তুমি কেমন আছো? তুমি মায়ের সাথে কথা বলো আর আমাকে কল দাও না, আমাকে কি মনে পড়ে না? ওপাশ থেকে ব্যস্ত গলায় কিছু বলতে গিয়েও চুপ করে রইল মাহাতিম। দোকানে ইয়ারপড ঢুকিয়ে সেও টেবিলে বসে পিসিতে গুরুত্বপূর্ণ কাজ করছে। মাহাদি কোনো সারা শব্দ না পেয়ে খ্যাপাটে ভঙ্গিতে বলল, আমার বউকে তুমি কি বলেছো? হ্যাঁ, বিয়ে করেছো কি কাঁদানোর জন্য? এবার কিবোর্ডের উপর হাত থেমে গেল মাহাতিমের। কিছুটা বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, আমি তোমাকে ছাড়া আর কাউকে কল দেইনি, ও কাঁদবে কেন? মাহাদি ঠোঁট ফুলিয়ে ডাক দেখিয়ে বলল, কল দেওয়া কি উচিত না? আমার বউ কি টেনশন করে না?
তুমি এত খারাপ জানলে জীবনেও আমার বউকে বিয়ে করতে দিতাম না। 10 বছর পর আমি ওকে বিয়ে করে নিতাম। মাহাতিম বিরক্ত হয়ে বলল, চর খাবি? আমি আসলে কিন্তু কঠিন চর লাগাবো। আমার বউকে তোর বউ বলা বন্ধ করিস। চর কিন্তু একটাও মাটিতে পড়বে না। মাহাতি নিজের চিকন চিকন ভ্রু দুটো কুঁচকে ক্ষুদ্র কণ্ঠে বলল, যেটা তোমার ওটা আমার, যেটা আমার ওটা আমারই। বেখাপ্পা উত্তর শুনে বোকা বনে গেল মাহাতিম। এতটুকু বদমাশের মাথায় কি জটিল জটিল কথা ঢুকে গেছে। মাহাতিমকে চুপ থাকতে মাহাদি নিজেই বলে উঠল, ভাইয়া শোনো, আমাদের বউ ঠিকমতো নিজের খেয়াল রাখছে না। কি করা উচিত বলো? আমাদের বউ শুনে আর নিজেকে থামতে পারল না মাহাতিম ফিসফিস করে হেসে উঠল পিসির সামনে। ফাজিলটাকে ধরে কঠিনভাবে কান মোচড়াতে ইচ্ছে করছে। শেষমেশ কিনা আমাদের বউ বলে আখ্যা। মাহাতিম অনেক কষ্টে নিজের হাসি আটকে মাহাতিমের উদ্দেশ্যে বলল, শোন বেটা, ও আমার বউ, ওকে ভাবি ডাকতে শেখ। পারলে ভাবি আম্মা ডাকবি। ভাবি আম্মা, বুঝছিস? মাহাদি নাছোড়বান্দার মতো জবাব দিল, না, ও আমার ভাবি টাবি না, ও আমার বউ। তোমার বউ মানে আমারও বউ। তুমি এখন বুড়ো হয়ে যাবে, তখন আমি ওকে বিয়ে করে ফেলবো। মাহাতিম হাঁপ ছেড়ে সশব্দে নিঃশ্বাস ছাড়তে লাগলো। এসব পাকনা পোলাপানদের সাথে যুক্তি লাগিয়ে পারা যাবে না। মুদ্রা কথায় আসার জন্য জোর দিলে মাহাদির কণ্ঠটা বিমর্ষ আকার ধারণ করল। যেই প্রফুল্ল সুরটা এতক্ষণ ছিল না, সেটার পরিবর্তে একরাশ বিষণ্ণ সুর ভর করল। তোমার রুমের ফ্লোরে বসে ও খুব কাঁদছিল ভাইয়া। ও তোমার জন্য প্রতিদিন যেই ডায়েরিটা লিখত, ওটা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায়। যেই হাতটা নীতি আপু ব্যান্ডেজ করে দিয়েছিল, সেটা পরশুদিন মা খুলে দিয়েছে। ঘা শুকায়নি ভাইয়া। এখন তো ঠিকমতো খাওয়া দাওয়া করে না। সকালে জোর জবস্তি করে কয়েক লোকমা মা খাওয়ায়, এরপর যে তোমার রুমে ঢুকে সেখান থেকে সহজে বেরোয় না। আজ ওই অনামিকা এসেছে, এখনো ওর কানে কিছু ঢুকায়নি। আমি আশেপাশে ঘুরি দেখে আমাকে অনেক শাসিয়েছে ভাইয়া। তুমি প্লিজ 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 চলে আসো। কলের বিপরীতে স্তব্ধ হয়ে আছে মাহাতিম। চোখের সামনে থাকা পিসিটা বিমূঢ় দৃষ্টিতে বন্ধ করে দিল। সহসা কিছুক্ষণ নীরব থেকে কোমল গলায় বলল, তোকে কিছু করেছে? মাহাদি বিষণ্ণ গলায় বলল, না ভাইয়া, শুধু গালটা। কথা শেষ করার আগেই ফোনের ওপাশ থেকে বিকট শব্দ শুনল মাহাদি। আচমকা ভয় পেয়ে কান থেকে ফোন পড়ে গেল ওর। দ্রুত ফোনটা তুলে আবার কানে ঠেকাতেই টুটটুট শব্দ পেল। রাতের খাবার শেষে কেবল বিছানায় এলেন মার্জা। সঙ্গে করে তিনি মেহিনুরকেও নিয়ে এসেছেন। আজ তিনি মেয়ে সব বৌমা সঙ্গে গল্প করতে করতে ঘুমাবেন বলে চিন্তা করেছেন। পুরনো দিনের আবদ্ধ স্মৃতির কারখানাটা খুলে দিবেন আজ। সেখান থেকে অসংখ্য মধুর স্মৃতি বের করে মেহিনুরকে শোনাবেন। মেহিনুর একটু একা থাকার সুযোগ খুঁজে যাচ্ছিল, কিন্তু সুযোগটা সে পায়নি। মার্জার উৎসুক মুখটা দেখে বলতেও পারেনি আজ তার মন খারাপ, ভীষণভাবে খারাপ। একাকিত্বের মাঝে অন্ধকার রুমে সময় কাটাতে ইচ্ছে করছে। কিভাবে মনের চূর্ণ বিচূর্ণ অবস্থা সম্পর্কে মার্জা বলবে? এমন কোনো সিস্টেম যদি থাকতো যেখানে মনের সব কথা অটোমেটিক আশেপাশের মানুষগুলো বুঝে ফেলতো, তাহলে এমন অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেত মেহিনুর। মার্জা বিছানায় শুয়ে শুয়ে অনায়াসে সকল কথা বলতে লাগলেন। একে একে সব ঘটনা খুলে বলতেই কখন যে নিদ্রায় রাজ্যে তলিয়ে গেলেন সেটা নিজেও ধরতে পারলেন না। পাশে থাকা মেহিনুর টেবিল ল্যাম্পটা বন্ধ করে মার্জার গায়ে পাতলা কম্বলটা টেনে দিলেন। বিছানার দিকে নেমে চুপি চুপি সেখান থেকে বেরিয়ে এলো। আচ্ছা অন্ধকারে পা চালাতে চালাতে আঁচলটা চোখে ডলছিল বারবার। বন্ধ রুমটার কাছে এসে ডান হাত বাড়িয়ে ধাক্কা দিল। দরজাটা খুলে গেলে ভিতরে ঢুকলো মেহিনুর। দরজাটা চাপিয়ে দিয়ে রুমের সুইচ বোর্ড থেকে ড্রিম লাইটটা জ্বালিয়ে নিল। শূন্য রুমের শূন্য বিছানা পা উঠিয়ে বসল। মাহাতিমের একান্ত নিজস্ব বালিশটা টেনে এনে কোলের উপর রাখল মেহিনুর। বালিশটার দিকে দৃষ্টি দিয়ে তাকাতেই টপ টপ করে গোল গোল বিন্দুকণা বালিশের উপর পড়তে লাগলো। কাঁপা কাঁপা গলায় হালকা সুরে বলে উঠল, আমাকে মাফ করতে চলে আসুন। ঝরঝর করে চোখ থেকে ফোঁটায় ফোঁটায় অশ্রু ঝরছে। রাত্রিকালীন নিরিবিলি সময়টা লুকিয়ে থাকা ব্যথাকে জাগিয়ে দিচ্ছে যেন।
ঘুমন্ত শহরটা নিদ্রা মগ্নে ডুবে গেছে ভীষণভাবে। কোথাও কেউ জেগে নেই আজ। চারপাশটা এত নীরব হয়ে উঠল, শেষমেশ কেবল টিকটিক করে ঘড়ি চালার আওয়াজটা স্পষ্ট হতে লাগলো। মেহনুর ঢোক গিলে চোখ খুলে তাকাতেই বালিশটা জায়গা মতো রেখে দিল। মাহাতিমের পাঠানো বইগুলো নেড়েচেড়ে দেখার জন্য উঠতে উদ্যত হলো মেহিনুর। হঠাৎ নীরবতার সন্ধিক্ষণে ছেদন ঘটিয়ে বহুদিন পর টানা 1 সপ্তাহ একদিন শেষের রাত্রির ফোন বেজে উঠল। নীরব রুমটায় বিকট আওয়াজের জন্য কেমন ভুতুরে ভুতুরে ঠেকছে। মেহনুরের প্রথম অবিশ্বাস করলেও শেষে দেখলো ঠিকই ফোন বাজছে। সেটা বালিশের পাশ থেকেই বেজে চলছে। বুক ভরা সাহস নিয়ে জোরে জোরে দম নিতেই ফোনটার কাছে এগিয়ে গেল মেহিনুর। ঠান্ডা হয়ে আসা হাতটা আস্তে করে ফোনের নিচে ঢুকিয়ে সেটা মুঠোয় তুলে নিল। স্ক্রিনের দিকে তাকাতেই আনন্দ অশ্রু মিলিত চাহনি হু হু করে কেঁদে উঠল মেহিনুরের। চোখের সামনেই নতুন ফোনটা বাজতে বাজতে কেটে গেল। মেহিনুর কান্না আটকানোর জন্য ব্যস্ত হয়ে পড়লে এদিকে আর ফোন ধরতে পারল না। কল কেটে গেলে মৃড় দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল মেহিনুর। এবার সব কিছু ভেঙে চুরে কান্না ঢেলে আসছে তার। ফোনের ওপাশে থাকা মানুষটা এমনি অভিমান অপমান নিয়ে রেগেছিল। এখন যদি কল না ধরাকে এক ধাপ বেশি ভাবে, তখন মেহিনুর আর ভাবতে পারল না। ফোনটা কোলে ছেড়ে দিয়ে অশ্রুমাখা মুখটা দু হাতে ঢেকে ফেলল। হাতের শুকনো তালু দুটো আবারও শিখরোজ্জ্বলে ভেজে উঠল। এবার মাহাতিম জীবনেও ওকে কল করবে না। ও যে ভুলবশত কলটা ধরতে পারেনি, কলটা যে আপনা আপনি কেটে গেছে সেটা না জেনে মাহাতিম 3 গুণ বেশি ক্ষেপবে। এই ঘটনার পর থেকে আদৌ কি সে কল করবে? মেহিনুর অসহ্য চিন্তা ভাবনার ভেতর অস্থির হয়ে উঠল। কলের উপর আলো জ্বলে পুনরায় বস্ত্রটা বাজতে লাগলো। টিকটিক করা ঘড়ির আওয়াজের টেক্কা দিয়ে পুরো রুমে তখন ফোনের রিংটোনটা ছড়িয়ে পড়ল। মেহিনুর হতবাক হয়ে মুখ থেকে হাত দুটো নামাতে লাগলো। দৃষ্টি নত করে কোলের দিকে চোখ পড়তেই এবার ডানে বামে তাকালো না। খপ করে ফোনটা হাতে তুলে রিসিভ অপশনে বৃদ্ধাঙ্গুল রেখে আলতো চাপ দিল। এবার কলটা রিসিভ। মেহিনুর ভেজা ভেজা দৃষ্টিতে স্ক্রিন থেকে চোখ সরিয়ে ফোনটা তখন কানে ঠেকালো। নির্বাক ভঙ্গিতে কয়েক সেকেন্ড চুপ হয়ে হালকা সুরে বলল, হ্যালো। উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলো মেহিনুর। বুকটা প্রচুর ঢিপ ঢিপ করে শব্দ করছে। শুকিয়ে আসা গলাটা ছোট্ট ঢোক গিলে খানিকটা ভিজিয়ে নিল। অপেক্ষায় থাকা উৎকণ্ঠিত মনটা মাহাতিমের কথা শোনার জন্য ছটপট করে চঞ্চল হচ্ছে। আঁচলের নরম কাপড়টা বাঁ হাতের তালুতে দলা পাকিয়ে মুচড়ে যাচ্ছে। আচ্ছা, মাহাতিম কি প্রচুর রাগারাগি করবে? ধমক দিবে? কড়া কথা শোনাবে? অসংখ্য অসংখ্য প্রশ্ন যখন মেহনুরের চিন্তাকে হুড়হুড় করে বাড়িয়ে দিচ্ছিল, তখনই কিলবিল করা প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে বসে ওপাশ থেকে বলতে লাগলো মানুষটা। আজ তার কথার মধ্যে ঝাঁজ ছিল, তেজ ছিল, প্রচণ্ড রাগের আভাস বোঝা যাচ্ছিল। খুব খারাপ লাগছে। হাড়ে হাড়ে টের পাওয়ার কথা। সেদিন তোমার সামনে দাঁড়িয়েছিলাম, গাড়ি ব্যাগ ঘুরিয়ে কত বড় রিস্ক নিয়েছিলাম তোমার ধারণার বাইরে। আমার পজিশনের পাওয়ারটা কোনোদিনই খাটাইনি। সেদিন ফ্লাইট মিস করব জেনে এজেন্সির মালিককে শিডিউল পেছাতে বলি। তোমার জন্য ওই ফ্লাইটের 70 জন যাত্রীর ভোগান্তি সহ্য করা লাগে। বাড়ি থেকে যখন বেরিয়ে এলাম তখন ইচ্ছা করছিল সবিককে বলে তোমাকে গ্রামে পাঠিয়ে দেই। পুরোটা রাস্তা তোমার ওইসব কথাগুলো কানে বিঁধেছে। তোমার উপর কি পরিমাণ ক্ষোভ কাজ করেছিল সেটা যদি এক কোণাও পরিমাণ প্রকাশ করি, তুমি আমাকে সহ্য করতে পারবে না মেহিনুর। আমাকে মনের খুশি মতো কথা শোনাবে, ইচ্ছে মতো এটা ওটা করে ফেলবে। এদিকে আমিও চুপচাপ শুনে তোমাকে আদর করতে আসব। তোমার কথা বলে পিছনে পিছনে ঘুরঘুর করব। এই চিন্তা মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলো। আমাকে অন্যদের মতো ভাবতে যেও না। এই ভুলটা যদি না করো তাহলে তোমার জন্যই ভালো। তুমি আমার হাসি খুশি রূপ দেখে অভ্যস্ত মেহিনুর, সেটা নিয়েই থাকার চেষ্টা করো। আমার আড়ালে থাকা রূপটা টেনে হিচড়ে বের করার চেষ্টা করো না। জাস্ট এতটুকুই সতর্ক করব, তুমি আমাকে সহ্য করতে পারবে না। কাটকাট গলায় তেজালো সুরে শুনে স্তব্ধ হয়ে গেল মেহিনুর।
মুখের ভাষা হারিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে রইল। মাহাতিমের সহজাত রূপটা পলকে পলকে যেন অন্য রূপে বদলে যাচ্ছে। যাকে চেনা যায় না, বোঝা যায় না, জানাও যায় না, এমনই স্থিরতে গুলিয়ে যাচ্ছে। মেহিনুর স্থির দৃষ্টিতে বুক ফুলিয়ে দম নিল। নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে 8 দিন আগের ক্ষত হাতটা চোখের সামনে তুলল। এখনো ঘাটা শুকায়নি। চাপ লাগলে এখনো ভীষণ ব্যথা করে। ক্ষতটার দিকে নির্মূল দৃষ্টি রেখে স্বচ্ছ গলায় বলল মেহিনুর, আপনার হাত ভালো হয়েছে? বিছানার হেড সাইডে পিঠ ঠেকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে মাহাতিম। রুমের লাইট নিভানোর বলে জানালা দিয়ে বাইরে আলো এসে চতুর্দিকে আবছা অন্ধকার করে দিচ্ছে। ঠান্ডা ঠান্ডা বাতাস তখন খোলা জানালা দিয়ে পর্দা উড়িয়ে ঢুকছে। মাহাতিম উড়ন্ত পর্দার দিকে দৃষ্টি রেখে তাচ্ছিল্য হাসিতে বলল, মনের খোঁজ নেওয়াটা জরুরি, হাতের জন্য ডাক্তার আছে। উত্তরটা শুনে ফিক করে হেসে দিল মেহিনুর। হাতটা চোখের সামনে থেকে নামিয়ে বাঁ পাশ থেকে মাহাতিমের বালিশটা টেনে নিল। বিছানার হেড সাইডে সেও পিঠ ঠেকিয়ে কোলে বালিশ রেখে বসলো। এদিকে মাহাতিমের মাথায় অতিথিদের নিয়ে টেনশন কাজ করছে। সবচেয়ে বেশি টেনশন হচ্ছে মেহিনুরকে নিয়ে। এই মুহূর্তে যদি ওর কিছু হয়ে যায় তাহলে কিভাবে সবকিছু সামাল দিবে। মাহাদিকে একা পেয়ে গাল চেপে ধরেছে। যদি মেহিনুরকে সুযোগ মতো কিছু করে ফেলে। কোনো কিছুই ঠিকঠাক মতো ভাবতে পারছে না মাহাতিম। বাড়ি ফেরার জন্য মন ও মস্তিষ্ক বেকুলভাবে আনজান করছে। বিছানার ডান পাশ থেকে চারকোনা বস্ত্রটা হাতে তুলে নিল মাহাতিম। আচ্ছা অন্ধকারের ভেতর সেই বস্ত্রটাও দিকে এক নগরে তাকিয়ে রইল। কালো রঙের ফটো ফ্রেমটা আজ সকালেই ডেলিভারি ম্যান দিয়ে গেছে। গোলাপি শাড়ি পরুয়া মানবী হাতে উপন্যাস নিয়ে ডুবে আছে। তার দীর্ঘ কেশগুলো পিঠ ছড়িয়ে মাটিতে পড়ে আছে। আনমনে নিজের ভুবনে থাকা নারী মূর্তি ছবিটার রিসোর্টের থাকার সময় মাহাদি তুলেছিল। ভাগ্যিস ফোনটা মাহাতিমের ছিল বলে আজ একটু করে ভালোবাসা নিজের কাছে রাখতে পেরেছে। মাহাতিম ছবিটার দিকে দৃষ্টি রেখে মেহিনুরের উদ্দেশ্যে বলল, তোমার বইগুলো যে ভাগ্য নিয়ে এসেছে আমার নসিবে সেই ভাগ্যটুকু নেই। তোমার বইগুলো তখন তোমার কোমল কোমল আঙ্গুলগুলো ছোঁয়া পাচ্ছে। তোমার কোলটাই নিজেদের গুজে নিয়েছে। তোমার কাছে থাকার সুযোগ তারাই বেশি পায়। আমি ঠিক এতটাই দূরে আছি যে যদি তোমার কিছু হয়েও যায় তাও আমি আসতে পারবো না। নিজের দিকে খেয়াল রেখো মেহিনুর। এবার থেকে ফিরলে আমাকে একটু। চোখ দুটো বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। কান থেকে ফোন সরিয়ে কলটা কেটে দিল। ফটো ফ্রেমটা বিছানায় ফেলে ফ্লোরে পা রেখে দাঁড়ালো। খোলা জানালার দিকে উদাস দৃষ্টি রেখে ধীর পায়ে সেখানে গেল। ট্রাউজারের দু পকেটে হাত গুজে জানালা দিয়ে নিচে তাকালো মাহাতিম। সুইমিং পুলের টলমল পানিতে আকাশের ছাপ পড়ে আছে এখন। বাতাসের জন্য পানির উপর মৃদু স্রোত দেখা যাচ্ছে। স্রোতের প্রবাহে আকাশের প্রতি ছবিটা নড়ে চড়ে উঠছে। ডান পকেটের থেকে হাত বের করলো মাহাতিম। মুঠোবন্দি হাতটা কাছে এনে আঙ্গুলগুলো আলগা করে ফেললো। অমনি মুঠোয় থাকা পাসপোর্ট সাইজের ছোট্ট ছবিটার দিকে দৃষ্টি রাখলো। কিছু সময় নীরব থেকে একাকী রুমের ভিতর বলতে লাগলো মাহাতিম, তোমার মিষ্টি মুখটা অসংখ্য চুমো মেহিনুর। যত দূরেই থাকি না কেন তোমার কিচ্ছু হতে দেব না। চাইলে এখনই তোমার কাছে ফিরতে পারি, কিন্তু কাজ ফাঁকি দেওয়াটা আমার দ্বারা কোনো কালই সম্ভব না। আকস্মিকভাবে ফোন কেটে দেওয়াটা কিছুটা আশ্চর্য হয় মেহিনুর। তার রাগ কি এখনো কমেনি নাকি ক্ষোভটা এখনো দেখিয়ে যাচ্ছে? মেহিনুর ফোন হাতে নিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করলো, কিন্তু কোনো কল এলো না। এবার আর মন খারাপ হলো না। মনে মনে ভেবে নিল হয়তো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এখন আর রাতের সময়টুকু ঘুমায় না মেহিনুর। গ্রামে যেভাবে বই নিয়ে সময় কাটাতো সেভাবে বই নিয়ে বিছানায় শুয়ে পড়ল। হাতে এখন সমুদ্র বিলাস নিয়ে মগ্ন হয়েছে। সময়ের প্রহর বাড়াতে বাড়াতে রাতটা গভীরভাবে তলিয়ে যাচ্ছে। রাত্রি যখন দ্বিপ্রহরের ঘণ্টা বেজে উঠল তার কিছু মিনিট পরপরই রুমের দরজা ঠকঠক করে উঠল। মেহিনুর বই থেকে দৃষ্টি সরিয়ে ঘড়ির দিকে তাকালো। এত রাতে এই রুমে কে নক করছে? মেহিনুর বইটা বন্ধ করে পাশে রেখে শোয়া থেকে উঠে দাঁড়ালো। দরজার দিকে দৃষ্টি রেখে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কে?
ক্যাচ করে শব্দ তুলে দরজা খুলতে লাগলো। দরজা একটু ফাঁক হয়ে গেলে রুমের ভেতর পা রাখলো মাহাদি। মেহিনুরের দিকে চিলতেখানে হাসি দিয়ে দরজা চাপিয়ে কাছে এলো। বিছানার কাছে এসে পাশে বসতেই হাসি হাসি গলায় বলল, আমার শত্রু ফোন দিয়েছিল তাই না? তোমাকে কাঁদালে আমার কাছে বিচার দিবে, ঠিক আছে? আমি একেবারে ফাল্টি ফাল্টি করে সাইজ করে দিব। মাহাদির দুঃসাহসিকতা আচরণ দেখে খিলখিল করে হেসে উঠল মেহিনুর। মাহাদিকে কাছে কোলে বসিয়ে নিল। গাল দুটো দু হাতে ধরে কপালে ছোট্ট চুমু দিতেই হাসি হাসি চুচুকে বলল, তোমার কিচ্ছু করতে হবে না পুচকে দেব। তুমি যে এত রাতে না ঘুমিয়ে এখানে এসেছো, এটা কি ঠিক হলো? ঘুমাওনি কেন? কিছু লাগবে? মাহাদি কোনো প্রকার উত্তর না দিয়ে মেহিনুরের গলা জড়িয়ে ধরল। মেহিনুরের কাঁধে গাল ঠেকিয়ে নিচু সুরে বলল, আমি তোমার কাছে ঘুমাবো বউ। ভাইয়া তো এখন নেই, আমি তোমার কাছে একটু ঘুমাই। মাহাদি আকতির সম্পূর্ণ কণ্ঠ শুনে না করল না মেহিনুর। প্রসন্ন গলায় হাসি দিয়ে মাহাদির পিঠ বুলিয়ে বলল, আমি কি কখনো না করেছি? করিনি তো। যখন ইচ্ছে তখন চলে এসো। মাহাদি দুপাটি দাঁত বের করে প্রফুল্ল হাসিতে মেতে উঠল। মেহিনুরকে ছেড়ে দিয়ে পাশে বালিশে টেনে শুলো। মেহিনুর রুমের জানালার পর্দা টেনে দিয়ে কম্বল বের করলো। কম্বলের ভাঁজটা খুলে দিয়ে মাহাদির গা ঢেকে দিতেই নিজেও কম্বলের নিচে ঢুকে পড়ল। ঘুমানোর জন্য মাহাদির মাথায় হাত বুলিয়ে দিতে থাকলে অন্যদিকে পকেট থেকে ফোন বের করলো মাহাদি। মিচকি মিচকি হাসিটা অনেক কষ্টে ভেতরে চেপে ছোট্ট একটা মেসেজ টাইপ করলো, তোমার বিছানায় আমার বউ নিয়ে ঘুমাচ্ছি ভাইয়া। আমার বউ আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ইয়াহু ইয়াহু। মেসেজটা পাঠিয়ে বিশ্বজয়ী হাসি দিয়ে মেহিনুরের দিকে তাকালো এক পলক। মেহিনুরের দৃষ্টি তখন দেয়ালে আটকে থাকা বন্দুকটার দিকে স্থির হয়ে আছে। মাহাদি সেটা দেখতে পেয়ে মেহিনুরকে কিছু বলল না, চুপচাপ ঘুমের জন্য চোখ বন্ধ করে ফেলল। রাতের আধার চিরে ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠল। পূর্বাদিকটা অরণপ্রভায় রাঙা হয়ে দিনের আবর্তনে পরিবর্তন হলো। ভোরের আলো পেয়ে জাগ্রত হলো পাখিরা। মসজিদে মসজিদে আজানের সুর শেষে হয়ে জামাতের সালাত শুরু হলো। পাখিরা কিচিরমিচির করতে করতে জাগিয়ে দিল গাছের সতেজতা। মৃদু হাওয়ার পর্দা উড়ে স্থানচ্যুত হলো। তখনই পুরের সোনালি আলো এসে মেহিনুরের চোখ দুটোতে ভর দিল। আলোর তীব্রতায় ঘুমের ঘরেই চোখ কুঁচকালো মেহিনুর। সাথে সাথে একটা হাত এনে চোখের উপর আড়াল করে ধরল। চোখের পল্লব জোড়া আস্তে আস্তে খুলে সকালের প্রথম প্রহরটা দেখতে পেল। অমনি দেখতে পেল মাহাদি গুটি গুটি পাকিয়ে মাথা পর্যন্ত কম্বল দিয়ে মুড়িয়ে রেখেছে। মেহিনুর ঈষৎ ভঙ্গিতে হেসে দিয়ে আস্তে করে মাহাদির মাথা থেকে কম্বল সরিয়ে দিল। যেটা ভেবেছিল তাই দেখলো, মাথাটা ঘেমে উঠেছে। মেহিনুর আঁচলটা টেনে মাহাদির মাথা মুছে দিল। এরপর শোয়া থেকে উঠে বসলো মেহিনুর। ঘুমের আড়মোড়া ভাঙার জন্য শরীরটা একটু টানা টানা দিয়ে নিল। চোখটা ডলতে ডলতে বালিশের তলা থেকে ফোন বের করলো। সেটা অন করে অভ্যেস মতো দেখলো, আজও কি মানুষটা স্মরণ করেছে কিনা। ফোনের স্ক্রিনটা আজও খালি। না, স্মরণ করেনি। মেহিনুর ভারী একটা নিঃশ্বাস ছেড়ে বিছানার দিকে নেমে গেল। হাত মুখ ধুয়ে এসে দরজা খুলে বাইরে বেরোলো। উদ্দেশ্য এখন ছাদের রুমটার দিকে খেয়াল রেখে আসা। মেহিনুর সিঁড়ি ধরে উপরে উঠে নিজের আসল রুমটার দরজা ঠেলে দিল। হাই তুলে ভেতরে ঢুকতেই হাইটা সেখানেই ওই ভঙ্গিতে আটকে গেল। আশ্চর্য হয়ে রুমের ভেতরে ঢুকে আশেপাশে তাকাতেই বুকটা নিংড়ে এলো মেহিনুরের। নিঃশ্বাসটা যেন গলার মধ্যে আটকে গেছে। চোখ দুটোর অবস্থা বিস্ময় অভিভূত। মেহিনুর বিধ্বস্ত রুমটার ভেতর এক পা করে এগোচ্ছে। অমনি নিঃশ্বাসের প্রখর যেন ছ্যাঁত করে বুকের পিষ্টনে আঘাত করেছে। বিছানার চাদরটা অস্বাভাবিকভাবে আকারে দলা পাকিয়ে আছে, যেন টেনে টুনে ছিঁড়তে চাওয়ার বাসনা ছিল। ফ্লোরের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে ছেঁড়া বালিশের তুলা। টেবিলের উপর যে গ্লাস দুটো রেখেছিল সেগুলো এখন চূর্ণ বিচূর্ণ। স্বাভাবিক কায়দায় রেখে যাওয়ার রুমটা এক রাতের ভেতর লণ্ডভণ্ড হয়ে গেছে। কে করেছে, কেন করেছে, কিচ্ছু মাথায় ঢুকছে না। কেন এসব হলো? মেহিনুর জড়সড় মনে নিয়ে বিছানার কাছে এসে দাঁড়ালো। ভীতশঙ্কিত চাহনি নিয়ে ধীরে ধীরে ধ্বংসাত্মক অবস্থা দেখতে লাগলো। দেখতে দেখতে যেই ভীতিপ্রবণ চোখ দুটো আলমারির দিকে আটকালো, তখনই বিস্ফোরণ চাহনিতে মুখের উপর হাত চাপা দিল মেহিনুর। উন্মাদের মতোই হোক বা অস্থির চিত্রের মতোই, মেহিনুর ক্ষুদ্র ক্ষুদ্র কাজকণার উপেক্ষা করে দৌড়ে সেদিকে পা বাড়ালো।
পায়ের তলায় নরম চামড়া ভেদ করে ক্ষুদ্র ধারালো কাঁচ টুকরা ঢুকলো। ব্যথায় চোখ খিচে আসলেও নিচের ঠোঁটটা দাঁত কামড়ে হজম করলো। হাত দুটো দিয়ে পাগলের মতো আলমারির ভেতরে হাতাপিতে করতে লাগলো মেহিনুর। প্রত্যেকটা হ্যাঙ্কার সরিয়ে সরিয়ে বেঁচে যাওয়া শাড়ির খোঁজ করতে লাগলো। 17টা শাড়ি, একটা শাড়িও অবশিষ্ট নেই। সবগুলো শাড়ি নৃশংসভাবে কেটে ফেলা হয়েছে। তবুও উন্মাদের মতো বারবার দেখতে লাগলো মেহিনুর। পায়ের তলায় যে কঠিন ব্যথা হচ্ছিল সেটা কোনোভাবেই তোয়াক্কা করলো না। গুনে গুনে 17টা শাড়ি দিয়ে লাগেজ ভর্তি করে দিয়েছিল মাহাতিম। যাওয়ার আগে একটা কথাই বলেছিল, বয়সটা যখন 18-র এসে পৌঁছাবে 18 নাম্বার শাড়িটা সে নিজে এসে কিনে দিবে। ততদিন পর্যন্ত 17টা শাড়ির সঙ্গেই যেন দিনগুলো কাটতে থাকুক। কিন্তু আজকের এই ঘটনা সমস্ত কিছু চুরমার করে দিয়েছে। মেহিনুর নিরুপায় হয়ে নিস্তেজ ভঙ্গিতে থেমে যায়। নষ্ট করা শাড়িগুলো ওভাবেই রেখে আলমারি থেকে ঘুরে দাঁড়ায়। প্রত্যেকটা অবস্থা দেখে চিল্লিয়ে কাঁদতে ইচ্ছে করছে। যেদিন থেকে মাহাতিম বিদায় হলো সেদিন থেকে মনের ভেতর ভীতি ঢুকে গেছে। এই ভীতিটা দিনকে দিন ভয়ানক আকারে বাড়ছে, শুধু বাড়ছে, কমার অবস্থা একদম নেই। মেহিনুর বিকারহীনভাবে ভঙ্গিতে থম মেরেছিল। আস্তে আস্তে বাস্তবিক অবস্থায় ফিরে এলে পায়ের তলাটা যেন বিষিয়ে উঠল। ফ্লোরে ধপ করে বসতে পড়লে শাস্তি পেত মেহিনুর। কিন্তু কাচের টুকরো দিয়ে ঘর ভর্তি ছড়িয়ে আছে তখন। শাড়ির কুচিগুলো ডান হাতে খাবলে একটু উঁচু করে তুলল শাড়িটা। অন্য হাত দিয়ে শাড়ির আঁচলটা মুঠো করে ধরে রইল। ধীর কদমে এগোতে এগোতে বহু কষ্টে ছাদের পরীক্ষা পার করলো। এরপরে সিঁড়ি ধরে নিচে নামতেই ব্যথাতুর কণ্ঠে মা বলে ডেকে উঠল মেহিনুর। ডাকটা যে বেশি দূর যায়নি এবং কারোর কানে পৌঁছায়নি কথা না, সেটা বুঝতে পারল মেহিনুর। কিন্তু গলা উঁচিয়ে যে কাউকে ডাকবে সেটাও তীব্র যন্ত্রণার কাছে পরাস্ত হয়ে যাচ্ছে। রজনীর রুম থেকে পরিষ্কার কাজ শেষ করে সাবুখালা পান চিবাতে চিবাতে বের হচ্ছিল। জিহ্বা দিয়ে ওর পাটির দাঁতগুলো বুলিয়ে নিতে সিঁড়ির দিকে দৃষ্টি পড়ল। ভ্রুক খানিকটা উঁচকে অনেকটা কৌতূহল সাথেই সেদিকে এগিয়ে গেল। মেহিনুরের যন্ত্রণাকাতর মুখ দেখে ওর দিকে আপাদমস্তক তাকিয়ে বলল, ও বউ, তোমার মুখ এমন লাল হইয়া আছে কে? কোনোখানে বিষ ব্যথা করতেছিনি? তোমার অবস্থা যে আমার কাছে ভালো দেখতেছে না। মেহিনুর খিচুনি দেওয়া চোখ দুটো পিট পিট করে খুলল। অনেক কষ্টে ঢোক গিলতে আবারও চোখ খিচুনি দিয়ে মাথা নত করে বলল, পায়ে কাজ ঢুকেছে খালা, আমি ঠিকমতো হাঁটতে পারছি না, খুব জ্বলছে। হায় হায়, আর্তকণ্ঠে চিল্লিয়ে উঠল সাবু খালা। ঢলে ঢলে দেহটা নিয়ে দ্রুত সে মেহিনুরের হাতটা শক্ত করে ধরল। মেহিনুরের একটা হাত নিজের কাঁধের উপর টেনে নিতেই চিন্তিত কণ্ঠে বলল, বউ, কামটা তুমি ঠিক করলা? এখন যদি আফার আমারে ইচ্ছা মতো বকে তাইলে আমার কি হইব কত দেহি? ইসরে, কাজ ঢুকলে যে কি ব্যথা! বউ, একটু ধৈর্য ধরো, এখনই তোমার ব্যথা কমাই দিতেছি। সাবুখালা কথায় যেমন চটপট, কাজের বেলাতেও পটুয়া দেখিয়ে দিল। মেহিনুরের মতো পাতলা দেহি মানুষকে সে একাই ধরে ধরে কোনো কষ্ট ছাড়া মাহাতিমের রুমে নিয়ে গেল। বিছানায় বসিয়ে দিতেই মাথায় রঙ্গচটা আঁচলটা ঠিক করে ব্যান্ডেজের সরঞ্জামাতি এনে মেহিনুরের মুখোমুখি হয়ে বসল। স্যাবলনের মুখটা 3 আঙ্গুল ঘোরাতে ঘোরাতেই বলল, পা দুটা আস্তে কইরা কোলে তুলো বউ। মেহিনুর দাঁত মুখ শক্ত করে পা দুটো সাবুখালার কোলের উপর তুলল। কোলে রাখা স্যাবলনের চ্যাপটা বোতলটা একপাশে রেখে ছিল সাবুখালা। খুঁটিয়ে খুঁটিয়ে পায়ে তালুটা দেখতেই ব্যথিত দৃষ্টিতে বলে উঠল, বউ গো, যে সর্বনাশ করছো, এই সর্বনাশের কথা যদি বড় বাবাই জানে আমারে না ধুইয়া ফালাইব। এইটা কি করলা কও দেহি? কেমনে তুমি সর্বনাশটা করলা? মাহাতিমের প্রসঙ্গ আসতে খিচুনি দেওয়ার চোখ দুটো খুলে তাকালো মেহিনুর। এদিকে পাকা হাতে তুলে ছিঁড়ে ঘা পরিষ্কার করছে সাবুখালা। ব্যথায় যেন বিদ্যুতের মতো টনটন করে বাজছে। মেহিনুরের হাঁটুর উপর খামচে রাখা হাতটা আরো শক্তভাবে খামচে নিয়ে রুষ্ট গলায় বলল সে, খালা, আপনার কাছে অনুরোধ, আপনি ভুলেও ওনার কাছে কিছু বলবেন না। আমার কথাটুকু মান্য করুন, উনি শুনলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিবেন। কাচের ক্ষুদ্র কণাটা এই ফাঁকে 2 আঙ্গুল নখ দিয়ে টেনে বার করল সাবুখালা। আচমকা ব্যথায় অস্পষ্ট সুরে শিউরে উঠল মেহিনুর। চোখ দুটো বন্ধ করে ঠোঁট গোল করে সশব্দে নিঃশ্বাস ছাড়তেই সাবুখালা সেখানে তুলে চেপে বলল, তোমার এই অবস্থাটা কথা আমার কন লাগতো না। তোমার 2 নাম্বার জামাই দিয়া গিয়া আসল জায়গায় পাচার কইরা দিব।
চট করে চোখ খুলে প্রশান্ত দৃষ্টিতে তাকালো মেহিনুর। চিকন চিকন ভ্রু দুটো কপালে ভাঁজ ফেলে দিল। হাঁটুর উপর খামচে ধরা হাতটা ধীরে ধীরে শিথিল হতে থাকলে সাবু খালা ওর দিকে দৃষ্টি তুলে বলল, ওই পাকনারে থামান যাইতো না বউ, বড় বাবার কাছে ঠিকই লাগাইয়া দিব। তার চেয়ে তোমার ভালো বুদ্ধি দিই, শোনো, তুমি এখনই বড় বাবারে ফোন দিয়া ঘটনাটা কইয়া দাও, তাইলে আর সমস্যা হইব না। মেহনুর মুখ ফুটে কিছুই বললেন না। ওই মুহূর্তে স্থির হয়ে চুপ থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এমনিতেই রুমের অবস্থা দেখে মাথাটা ভো ভো করছে, তার উপর দ্বিতীয় দুশ্চিন্তা মগ্ন হলে সর্বনাশটা ঠিকই হবে। পা দুটো সাদা ব্যান্ডেজ ঢেকে দিয়ে রক্তাক্ত তুলাগুলো ডাস্টবিনে ফেলল সাবু খালা। ফিরে এসে মেহিনুরের সামনে বসতেই একগাল প্রশ্ন ছুড়ে বসল। পরনে বাটিকে সবুজ শাড়ি, সবুজের উপর কমলা রঙের গোল গোল ছাপ। ব্লাউজটা বাহু দুটোর উপর টাইট ফিটিং হয়ে চিপসে আছে। পেটের ভুঁড়িটাও বেশ সচক্ষে বোঝা যায়। পানের রসে ঠোঁট দুটো টকটক করে লাল, দাঁতও লাল বর্ণের লেপ্টে আছে। আনসারি নিবাসে প্রায় 15 বছর যাবৎ বিশ্বস্ততার সাথে কাজ করছেন। চালচলন এবং দেহের হুলতা দেখে বয়সের কোঠা অনুমান বাইরে। মেহিনুর অনেকক্ষণ যাবৎ চুপ থেকেও সাবু খালার খোঁচাখুচির প্রশ্ন থেকে রেহাই পেল না। ভীতকণ্ঠে পরিস্থিতি যথাযথ সরক্ষেই বলে দিল মেহিনুর। সাবু খালা এত বড় ঘটনা শুনে কোনো প্রতিক্রিয়া দেখালো না, উল্টো ঝিম মেরে কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে বসে রইল। মেহিনুর ভেবেছিল সাবু খালা এই ঘটনা শুনে এলাহি কাণ্ড মতো বাড়ি মাতিয়ে তুলবে, নিজে এদিক ওদিক না তাকিয়ে মাহাতিমের ফোন করে বসবে। অথচ চরম আশ্চর্য ব্যাপার, সে কিছুই করল না। শান্ত স্থির হাবভাব দেখে মেহিনুর মনটা খটমট করতে লাগলো। নিশ্চিতরূপে বলা যায় সাবু খালার নিশ্চুপের পেছনে বিরাট কোনো কারণ লুকিয়ে আছে। মেহিনুর মার্জার জন্য খোঁজ করল। এদিকেও সে জানতে পারল মার্জা খুব সকালের দিকে ডাক্তারের কাছে চেক আপ করতে গিয়েছে। মেহিনুরকে তিনি সঙ্গে নিতে চেয়েছিলেন, কিন্তু রজনীর জন্য নাকি নেননি। অন্যদিকে হাত মুখ ধুয়ে পরিপাটি হয়ে বড় ভাইয়ের রুমে আসে মাহাদি। সব সময়ের মতো আজও সে মাহাতিমের রুমে মেহিনুরকে পেয়ে যায়, কিন্তু পায়ের দিকে দৃষ্টি যেতেই পুচকে দেবরের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয় মেহিনুর। অনেকটা নিরুপায় হয়ে মাহাদির কাছে সব কথা বলে দেয়। এতেও মাহাদির গভীর কৌতূহল জায়গাটা তৃপ্তি পায়নি। মেহিনুরের সরল মস্তিষ্ক যেখানে গোলকধাঁধায় নিয়ম ধরতে পারত না, সেখানে বড় ভাই মাহাতিমের সাথে উঠবোস করতে করতে মাহাদি এসব নিয়ে যথেষ্ট তৎপর হয়েছে। আজও সে গোড়ার দিকটা ধরার জন্য মেহিনুরকে নাস্তা খাওয়ার নাম করে রুম থেকে বেরিয়ে যায়। ট্রাউজারের ডান পকেটে হাত ঢুকিয়ে ফোনের অস্তিত্বটা দেখে নেয়। এরপর সোজা ছাদের রুমটায় চলে আসে মাহাদি। দরজার পর্দাটা ডান হাতে সরিয়ে ভেতরে ঢুকতে নীলের চোখ ছানা বড়া অবস্থায় থমকে যায়। এক এক করে সব কটা জিনিসের চোখ বুলিয়ে তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে। আজ কোনোভাবেই অস্থির হলে চলবে না। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা মাহাদি অনুভব করলো তার পা দুটো কাঁপছে, ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না। তবুও মনের উপর সাংঘাতিক জোর খাটিয়ে কলটা ডায়াল ফেলল মাহাদি। কোমরে ডান হাতে রেখে কানে ফোন ঠেকালো তখন। পরপর দুটো রিং যেতেই ওপাশ থেকে রিসিভ হলো কলটা। মাহাদি তৎক্ষণাৎ ভ্রুকুঞ্চিত বলতে শুরু করলো, আপু, ভাইয়া, সবাই শোনো, প্লিজ শোনো। আজ বাড়িতে মা নেই। মা সম্ভবত ইকবাল আঙ্কেলের কাছে গিয়েছে। আমার বউয়ের রুমটা একদম তছনছ করা, আমি মাত্র দেখেছি। ওর পায়ে দেখলাম সাবু খালা ব্যান্ডেজ করে দিয়েছে। আমি কি কথাটা বলতে যে আটকে গেল মাহাদি। ভয়টা যে ওকেও কঠিনভাবে কাবু করে ফেলেছে এতে কোনো সন্দেহ নেই। মাহাদি শুষ্ক ঠোঁটে জিভ বুলিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস টানতে লাগলো। গলাটা ভেজানোর জন্য বরফ ঠান্ডা পানি দরকার। বরফ কুচি ছেড়ে দেওয়া পানি ঢকঢক করে গেলে হয়তো খরোত্তপ গলাটা তৃষ্ণা মিটবে। মাহাদির কথা মাঝপথে থামার পর কলের ওপাশ থেকে একযোগে চিল্লিয়ে উঠল 8 জন। মাহাদি, তুই ঠিক আছিস? 8টা গলা একসাথে চিল্লানোর জন্য চমকে উঠল মাহাদি। তাড়াতাড়ি কান থেকে ফোনটা একটু দূরে সরাতে বাধ্য হলো। কানটা আরেকটু হলে ঠিকই কালা বানিয়ে ছাড়তো ওরা। মাহাদির সাথে সাথে বিরক্তি মুখ ভরা করে বলল, তোমাদের কতবার বলবো এভাবে চিল্লাবে না? আমি ভয় পেয়ে যাই না, জানো না? আমি ঠিকই আছি। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, সাবু খালাকে রুম পরিষ্কার করতে বলে এলাম। আমি কি করব বুঝতে পারছি না। রজনী মামি ওনাকে নিয়ে কাল রাত থেকে ফুসুর ফাঁসও করছে। আমি দূর থেকে কিচ্ছু শুনতে পাই না।
আজ মাও নেই, এখন কি করব মাথায় ঢুকছে না। হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে একত্র হয়েছে সবাই। সৌভিক অফিসের মিটিং বাদ দিয়ে মাহাদের কল ধরেছে। তোফ মুখে ব্রাশ ঢুকিয়ে কথা শুনছে। সিয়াম গাড়ি ড্রাইভ করতে করতে কানে ফোন চেপে আছে। নীতি লেকচার অ্যাটেন্ড করা বাদ দিয়ে ক্লাস থেকে বেরিয়ে এসেছে। প্রীতি ক্যান্টিনে বসে আধা খাওয়া চা রেখে ব্যস্ত হয়ে উঠেছে। সাবির শোয়া থেকে না উঠলেও সজাগ হয়ে গেছে। স্বামী আপাতত কাজহীন, তাই তার সমস্যা হয়নি। ফারিন ফোনের নেটওয়ার্কটা ঠিকঠাক পাওয়ার জন্য জানালার বাইরে ফোন ধরে আছে। ফোনের স্ক্রিপ্টটা লাউডে দেওয়া। মাহাদি বিরক্ত মেশানো কণ্ঠে শুনে সবার আগে চেঁচিয়ে উঠল তৌফ। ব্রাশটা মুখ থেকে বের করে চেঁচানো সুরেই বলল, তুই যে আমার বুক পিণ্ডিতে খতম করার তালে আসোস জানা আছে? তোর কল দেখলেই আমার কলিজা ভয়ে থরফর থরফর করে। তৌফের কথা শুনে এবার ফারিন ভ্রু কুঁচকাল। তৌফের অস্পষ্ট ভঙ্গির তোতলামি শুনে ফারিন স্পষ্ট গলায় বলল, তুমি এমন ওয়া ওয়া করে তোতলাচ্ছ কেন? তোমার কি ভয়ের চোটে মৃগী ব্যারাম ধরল? আর বুকপিন কি শব্দ? কি আজে বাজে বুকছ তুমি? ফারিনের তেরামো ধরনের প্রশ্ন শুনে খেপে উঠল তৌফ। গলাটা হাই ভলিউমে উঁচু করে গজগজ সুরে বলল, মুখে ব্রাশ নিয়া তারপর কথা বলতেছি, বুঝছস? হাদা কথাকার, মাথার সামান্যতম বুদ্ধি নেই। সকালে মানুষ কি করে? হ্যাঁ। তৌফের খেয়াপাটে ভঙ্গির সুর শুনে ওপাশ থেকে নীরব রইল ফারিন। নীরব ছিল সবাই, কারণ হঠাৎ ফোনের মধ্যে থেকে গড়গড় জাতীয় শব্দ শোনা যাচ্ছে। ফারিন সহ সবাই তখন কপাল কুঁচকে প্রশ্ন জিজ্ঞেস করবে, তার আগেই ফারিন হামেশার মতো আগ বাড়িয়ে বলল, এই শব্দ কি ফ্ল্যাশের না? ছি ছি, তো ভাই তুমি হাই কমোডে। ফারিনের কথা শেষ না হতে ছো মেরে কথা টান দিল সৌভিক। যথেষ্ট সংযোগ গলায় স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি জরুরি মিটিং ছেড়ে তোদের দুটোকে বকবক শুনতে আসিনি। মাহাদি চটপট বলতো, আর কি কাহিনী হয়েছে? আমি কি ছুটি নিয়ে সেখানে আসব? তোর কি খুব অসুবিধা হচ্ছে? তুই কি আর 2 দিন ম্যানেজ করতে পারবি না? এবার সৌভিকের কথা প্রেক্ষিতে মুখ খুলল মাহাদি। যেই কথা বলতে নিবে ছাদের খোলা দরজার দিকে সতর্ক দৃষ্টি চলে গেল ওর। কিছু একটা তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে দেখতেই তাড়াতাড়ি কল কেটে ফোন পকেটে ঢুকালো। আজ যেহেতু মা নেই, এই সুযোগটা কি হাতছাড়া করবে ওরা? আদৌ কি হাতছাড়া করার পরিকল্পনা করেছে? ছাদের দিকে কেউ যেন আসছে। এগিয়ে আসার জোরদার আওয়াজ শোনা যাচ্ছে। শব্দটা তীব্র থেকে তীব্রতা হচ্ছে এখন। খোলা ছাদের উপর তখনই বয়ে চলল দমকা হাওয়া। বাতাসে মাহাদির কমলা টি শার্টটা হালকার মতন উড়ল। মাথার ঝিলমিল করা চুলগুলো বাতাসের দোলায় কপালের উপর আছড়ে পড়ল। দুটো কুঞ্চিত ভ্রুর নিচে একজোড়া সতর্ক চাহনি এমন কিছু দেখল, ওই চোখ দুটো রাগে জ্বল করে উঠল আবার। শীতের খোলসে ঢাকা পড়েছে প্রকৃতির নান্দনিক রূপ। গ্রামের আনাচে কানাচে শীতের ভরা মৌসুম। পরন্ত বিকেলের সূর্যটা তেজ হারিয়ে পশ্চিমে হেলে পড়েছে। অরুণ শক্তি নিস্তেজ হয়ে শীতের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। গ্রামের মানুষরা গায়ে চাদর জড়িয়ে নিত্যকর্মে নেমেছে। কেউ কেউ অলসতাকে সঙ্গ করে ঘুরে বেড়াচ্ছে বেকার। মোল্লাবাড়িতে মুখরোচক ঘটনাটা এতদিন চাপা পড়ে গেছে। সবাই ব্যস্ত হয়ে পড়েছে অন্য বাড়ির সমালোচনা নিয়ে। কাঠের ইজি চেয়ারে ক্যাচক্যাচ করে শব্দ হচ্ছে এখন। শব্দটা নিস্তব্ধ রুমটা ভুতুড়ে কায়দায় ঘুরপাক খাচ্ছে। রুমে একটি মাত্র জানালা খোলা আছে। সেই জানালা দিয়ে যতটুকু আলো প্রবেশ করছে তা অন্ধকার হ্রাসের জন্য যত সামান্য। চাপিয়ে রাখা দরজা ঠকঠক করে শব্দ হলো। ইজি চেয়ারটা সহসা থমকে যেতেই ক্যাচক্যাচ শব্দটা আর হলো না। বাইরে থেকে আগত মানুষটা কান খাড়া রেখেছিল। অবিরাম শব্দটা থেমে গেলে সে আধ ভেজানো দরজা ঠেলে দিল। দরজার ফাঁক দিয়ে উকি দিতে আধো আধো অন্ধকারে ফুরিয়ে বাদিকে দৃষ্টি গেল লোকটার। গলা খাকারি দিয়ে ইঙ্গিত দিতেই গম্ভীর সুরে এবার ইজি চেয়ার থেকে উত্তর চলে এলো, ভেতরে আসো জহিরুল। খুবই নিঃশব্দ কায়দায় বজায় রেখে ভেতরে ঢুকলো জহিরুল। অনেকটা চোরের মতোই ভেতরে প্রবেশ করলো। কোনো বিশেষ আজ্ঞা না পেলেও নিজ দায়িত্বে দরজাটা ভেতর থেকে ছিটকিনি বন্ধ করে দিল। ইজি চেয়ারে দুলতে থাকা মানুষটা ছিটকিনি লাগানোর আওয়াজ পেতেই চোখ কাঠিন্য করে তাকালো। ততক্ষণে জহিরুল সামনে এসে হাজির। ঘিরে রঙের পাঞ্জাবিটা ডান পকেটে হাত ঢুকালো সে। সঙ্গে সঙ্গে দুটো খামে বন্ধ চিঠি সামনে ধরল হান্নান শাকের। কাঠিন্য দৃষ্টি দুটো বাড়িয়ে দেওয়ার হাতের দিকে স্থির এখন। একেবারে খাম দুটোর দিকে তাকালো।
হান্নান শেখ আরেকবার দৃষ্টি তুলে জহিরুলের দিকে তাকালো। মার্জিত শব্দে কঠোর আভাসে জিজ্ঞেস করলো জহিরুলকে, চিঠি আসার কথা মাঝরাতে, এখন এসেছে কেন? জহিরুল নতমুখে আমতা আমতা করে বলল, চাচা হুজুর, এই ব্যাপারে আমিও কিছু কইতে পারি না। শফিক্কা আমারে হাতে 2টা চিঠি কুইচা দিয়া কয় তাড়াতাড়ি আমনারে হাতে দিতে। প্রচণ্ড সংকীর্ণ মনে কপাল কুঁচকে গেল হান্নান শেখের। তিনি নিজে যেটা নিয়ে ভয়ে ভয়ে ছিলেন সেটা সম্ভবত ফুলতে শুরু করেছে। হান্নান শেখ খাম দুটো হাতে নিয়ে উল্টো পিল্টে দেখতে লাগলেন। ছোট্ট একটা প্রশ্ন জুড়ে জহিরুলকে প্রশ্নবিদ্ধ করলেন, তোকে কেউ আসতে দেখেছে? জহিরুল না ভঙ্গিতে মাথা নাড়িয়ে নিজের প্রশস্ত উত্তর জানিয়ে দিল, না চাচা হুজুর, কেউ দেখে নাই। সুজলা ভাবি গোয়াল ঘরে দুধ ধুয়াইতেছিল, বাকিরা যার যার রুমে কাম করতেছে, আমি চোখ ফাঁকি দিয়া ঢুইকা গেছি। হান্নান শেখ জহিরুল বিদায় দিয়ে এবার খাম দিয়ে নিয়ে বসলেন। ইজি চেয়ারে পিঠ লাগিয়ে মৃদু ভঙ্গিতে দুলতে লাগলেন। একটা খামের উপর আরবি হরফের কিছু লেখা ছিল। বিশেষ খামটা আগে ছিঁড়ে উপরে করতেই ভিতর থেকে ফস করে ঢলে পড়ল চিঠিটা। চিঠিটার ভাঁজ খুলে চোখ বোলাতেই চোখের কটর আশ্চর্যভাবে বড় বড় হয়ে গেল। ইজি চেয়ারের দল খাওয়াটা বন্ধ করে গেল হান্নান শেখের। ঠোঁট নাড়িয়ে চিঠির শব্দগুলো নিঃশব্দে পড়তেই বুকের রক্তস্রোত যেন টালমালাতে হচ্ছিল। কর্তব্য বিমলের ভঙ্গিতে চিঠির পাতায় গোটা গোটা শব্দগুলো আবার পড়তে লাগলেন, ফের পড়তে লাগলেন, বারবার পড়লেন, বহুবার পড়লেন। চিন্তায় দুশ্চিন্তায় চোখ বুঝে ফিরলেন তিনি মনে মনে আওড়াতে লাগলেন চিঠিটা। মাহাতিম আনসারি পিছু ছাড়েনি। কালাম সর্দার ও সবার চোখে বাজেভাবে ফিলকি মেরেছে। জীবিত থাকলে গুরুতর সমস্যা পড়বেন, দ্রুত মৃত্যু সংবাদ ধার্য করুন। পিসিটা বহুক্ষণ যাবৎ অন করা, সেটা বন্ধ করার প্রয়োজন হয়নি। রুমের ভেতরটা নীলাভ আলোয় স্বল্পোজ্জ্বল হয়ে আছে। থাই গ্লাসটা খুলে রাখা, জানালার দুপাশে জড়ো করে রাখা পর্দাগুলো বাতাসে উঠছে, সেই সঙ্গে অনুভব করিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। কফি মেকার থেকে মোটা পেটের মগটায় ঢকঢক করে কফি ঢালছে নোমান। কফির অবস্থা দেখে মুখ কুঁচকে রেখেছে। কালো পানীয়টার মধ্যে চিলতেখানি চিনির কণা পড়েনি, না পড়েছে 1 চামচ দুধ। মাঝারি সাইজের কফি মগটায় 5 চামচ কফি পাউডার মেশানো হয়েছে। দ্রবণটা হয়েছে কুচকুচে কালো, গন্ধে এত বেশি তিক্ততা ছড়াচ্ছিল, না জানি খেতে কেমন জঘন্য হয়। তবুও নাকি জঘন্য পানীয়টা বসের জন্য তৈরি করাই লাগবে, নইলে কি অবস্থা করে দিবে কে জানে। ছোট্ট একটা আয়তাকার ট্রে উপর সদ্য বানানো কফিটা রাখলো। ট্রেটা 2 হাতে ধরে উক্ত রুমটার দিকে যেতে লাগলো নোমান। রুমের দরজাটা যদিও পুরোপুরি খোলা, তবু সে সৌজন্যতার কায়েম করে দরজার নক করলো। নীলা বাতিত আলোকিত রুমটা দেখে কেমন জানি গা ছমছম করলো নোমানের। বাতাসের শো শো ধ্বনি অদ্ভুতভাবে উথাল করছে। রুমের দিকে তাকালে মনে হয় মৃতপুরী রাজ্য। পিসিটা কেমন নির্বিকারভাবে জ্বলে আছে, মনে হচ্ছে রুমটার সমস্ত অন্ধকার দেখে খুশিতে মত্ত। নোমান এবার খুব সাবধানে গলায় ডাক দিল, স্যার। গলাটা যেন কেঁপে উঠল নোমানের। কেন কেঁপে উঠল সে জানে না। সে যথেষ্ট সাহসী ব্যক্তি, প্রচুর দুঃসাহসী কর্মকাণ্ড করার রেকর্ডও তার আছে। এত কিছুর পরও এই একটা ব্যক্তির কাছে আসলে তার সকল সাহস কণ্ঠসা হতে বাধ্য। পিসির সামনে মুখোমুখি অবস্থা থাকা রকিং চেয়ারে নড়ে চড়ে উঠল। এক নিমিষে সেটার পিসির দিক থেকে মুখ সরিয়ে নোমানের দিকে ঘুরে গেল। নোমান অবশ্য চমকালো না। গতরাতে এরকম দৃশ্যের অভিজ্ঞতা আরও একবার হয়েছে, তাই আজ সে উদ্যোগনী ভঙ্গিমায় সচেতন। নোমান অবস্থা দেখে ব্যবস্থা নেওয়ার পূর্বে আরেক দফায় ডেকে উঠল, স্যার। স্যার, আপনার কি মাথা ব্যথা করছে? প্রশ্ন করার পর কয়েক মিনিট নীরব রইল। এর পরপরই নীরবতা ছিন্ন করে ভারী গলায় বলল মাহাতিম, মগটা টেবিলে রেখে বিদায় হও, লাইট জ্বালাতে যাবে না। নোমান যথা আজ্ঞাসূচক ভেতরে ঢুকলো। রকিং চেয়ারের পাশে এসে টেবিল রাখলো মগটা। ঘাড়টা ডানে ঘুরিয়ে এক পলক চেয়ারে হেলান দেওয়া ব্যক্তিটার দিকে তাকালো। সে চোখ বন্ধ করে একটা হাত ভাবুক স্টাইলে হ্যান্ডেল রেখে ঠোঁটের কাছে আঙুল রেখে দিয়েছে। নোমান এবার প্রশ্ন করলো, স্যার। রাগ না করলে একটা কথা বলি? আপনি একটু ঘুমুন স্যার। 46 ঘন্টা ধরে আপনি কম্পিউটারের সামনে বসে আছেন, আপনার চোখ খুব লাল হয়ে আছে।
কথাটুকু শেষ করে সেখানেই দাঁড়িয়ে রইল নোমান। ফ্লোরের দিকে দৃষ্টি রেখে চাপা হতাশার নিঃশ্বাস ছেড়ে দিল। ঠোঁটের কাছ থেকে আঙ্গুল সরিয়ে স্বাভাবিক হলো মাহাতিম। মগের হ্যান্ডেলটা 2 আঙ্গুলে পেঁচিয়ে টেবিল থেকে তুলে নিল সেটা। নিজের ঠোঁটটার কাছে মগ এনে গভীর করে এক চুমুক দিল। তিক্ত স্বাদের আভাস কোনোভাবেই মুখের উপর প্রকাশ পেল না। চোখ বন্ধ করে বহুক্ষণ পর জবাব দিল মাহাতিম। 72 ঘন্টা খাটতেও সমস্যা নেই নোমান, অসুস্থ হব না। শুধু মাথাটা একটু ঝিমঝিম করবে, এর বেশি কিছু হবে না। তোমার কাজ না থাকলে একটু পিসির সামনে বসো, আমি কফিটা ততক্ষণে শেষ করে নেই। বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে গেল মাহাতিম। মাথাটা আসলে যন্ত্রণা করছে। নির্ঘুম দশা যে কতটা অসহায়জনক সেটা ফিরলে বোঝা যায়। মাহাতিমের নির্দেশ মতো রকিং চেয়ারে বসলো নোমান। ইতিমধ্যে আন্দাজ করে ফেলেছে নির্ঘাত কোনো গুরুত্বপূর্ণ নিউজের জন্য অপেক্ষা করছে তার বস। এত খাটাখাটনির পেছনে যেই গিরক রহস্য লুকিয়ে আছে সেটা কিছুক্ষণের মধ্যে বেফাঁস হতে বাকি নেই। মাহাতিম ধীর গতিতে হাঁটতে হাঁটতে জানালার কাছে এসে দাঁড়ালো। ট্রাউজারের লেফট পকেট থেকে ফোন বের করে কল বসালো। ধোয়া ওঠা কফিতে চুমুক দিতে বাঁকানো রিসিভ হওয়ার টিউন শুনতে পেল। চুমুক শেষে মগ নামাতে ঝাড়ি লাগিয়ে বলল, কী রে বেটা, রিসিভ করতে এত টাইম লাগলো কেন? থাকিস কোথায়? তোর ভাবি আমার খবরটা চটপট দে। যদি আমার বউ করতে দেখি থাপড়ে দাঁত তুলে আনবো। ওপাশ থেকে গাইশুরি করতে করতে শেষে রাগ দেখিয়ে বলল, নিজে খেয়াল রাখতে জানো না, আমাকে শেখাচ্ছ কেন? সারাদিন তো ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাও, আমার অবস্থা কি করে বুঝবে? কফিতে চুমুক দিতে গিয়ে ফিক করে হেসে ফেলল মাহাতিম। হাসতে হাসতে আকাশের দিকে অন্যমনস্ক হয়ে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাই, খুব আরামে কাটছে। মাহাতিমের মুখটা না দেখেও কণ্ঠের ধাত শুনে চুপসে গেল মাহাদি। কথাটা আসলে এভাবে বলা ঠিক হয়নি। সে তো জানেই তার ভাই শুধু শুধু দূরে গিয়ে থাকছে না, বাধ্য না হলে কেউ দূরে থাকতে চায় না। মাহাদি গুমোট অবস্থার ভেতর সকালের ঘটনা ব্যক্ত করবে কিনা চিন্তায় পড়ে গেছে। ভাবতে ভাবতে শেষে প্রচণ্ড দ্বিধা নিয়ে বলতে শুরু করলে হঠাৎ বিকট উল্লাসে, স্যার এক্ষুনি আসুন, বলে চেঁচিয়ে উঠল নোমান। গরম কফিতে কেবল চুমুক দিতে নিয়েছিল মাহাতিম। অমন ভরকে দেওয়া চিৎকার শুনে কফির আগন্তুক তাপটা ঠোঁটে লেগে গেল ওর। সাথে সাথে ঠোঁটটার জ্বলনির কমানোর জন্য দুপাটি দাঁত দিয়ে চেপে ধরল জায়গাটা। কলটা অজান্তেই কেটে দিল মাহাতিম। কি থেকে কি হলো সেটা বোঝার আগেই কঠিন মেজাজে পিছু ঘুরে তাকালো। নোমান এই প্রথম বসের রাগ উপেক্ষা করে আশ্চর্য কণ্ঠে হড়বড় করে বলতে লাগলো, আপনার ইমেল চলে এসেছে স্যার, জলদি এদিকে আসুন, এক্ষুনি এদিকে আসুন। দেখে যান আপনার ইমেলে কোত্থেকে এসেছে। স্যার আপনি প্রচণ্ড খুশি হয়ে যাবেন, আপনার এফ্রন ভেস্তে যায়নি।